ইন্ডেমনিটি, রক্তে লেখা ক্ষমতার খেলা। নেপালে ক্ষমতা পরিবর্তনের পরপরই নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ঘোষণা দিলেন, যারা সংসদ ভবন, ব্যাংক, আদালত কিংবা সাধারণ মানুষকে হত্যা করেছে তাদের বিচার হবেই। গণতন্ত্রের শত্রুরা ন্যায় বিচারের বাইরে নয়। ঘোষণা দিলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের। কিন্তু বাংলাদেশে ভিন্ন গল্প। 15 জুলাই 2024 থেকে শুরু হলো রক্তের রাজনীতি। প্রথম পরিকল্পিত এই জঙ্গি আন্দোলনকে জোরদার করার জন্য এদের দরকার ছিল নিম্নবিত্ত পরিবারের কোনো ছাত্রের লাশ। এরা পরিকল্পিতভাবে বেছে নিল আবু সাইদকে। সে ছিল এই জঙ্গি আন্দোলনের অন্যতম স্টক হোল্ডার, জামাত শিবিরের বেহেস্তি কোয়াবের সুইসাইড স্কোয়াডের সদস্য। সে কিন্তু পুলিশকে আক্রমণ করে পুলিশের প্রতিরোধের রাবার বুলেটে মরেনি। সে যাদের হেফাজতে 4.5 ঘন্টা ছিল, সেই শিবিরের দ্বারা মাথার পেছনে আঘাতে মরেছিল, যা পোস্টমর্টেম রিপোর্টে ও আবু সাইদের বাবার স্টেটমেন্টে উঠে এসেছে। রহস্য ছিল আবু সাইদকে হত্যার আগেই আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি নিয়ে। আবু সাইদের লাশ নিয়ে যখন দেশ উত্তাল, তখন এই পরিকল্পিত জঙ্গি আন্দোলনের দরকার ছিল একজন মধ্যবিত্ত পরিবারের ছাত্রের লাশ। কারণ মধ্যবিত্ত শ্রেণীকে খেপাতে হবে তো। তখন বেছে নেওয়া হয় মীর মুগ্ধকে, যে কিনা তার আগের দিন শিবিরকে উদ্দেশ্য করে বলেছিল, এই আন্দোলন আমাদের সাধারণ শিক্ষার্থীদের, দয়া করে রাজনৈতিক ট্যাগ লাগাবেন না। তারপর দিনই মুগ্ধকে হত্যা করা হলো। একটু ভেবে দেখবেন, মুগ্ধ পানি দিচ্ছিল, সেটার ভিডিও হচ্ছিল, আর সেই অবস্থাতেই মুগ্ধকে টার্গেটেড করে গুলি করা হলো। এটা কি বেশি নিখুঁত সাজানো না? তারপরে জঙ্গি আক্রমণকে বেগবান করার জন্য সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার 5 জন আওয়ামী লীগ নেতাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা। সিরাজগঞ্জের এনায়েতপুরে একজন অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ সদস্য সহ 13 জন পুলিশ সদস্যকে হত্যার মধ্য দিয়ে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা। নরসিংদী জেলা ভাঙ্গা থেকে শুরু করে একের পর এক হত্যা, এসব কি পরিকল্পনার অংশ ছিল না? আসামে ছিল 826, সবাই চলে গেছে। তার মধ্যে ছিল আপনার আনসারুল্লাহ বাংলা টিমের 7 জন, আর 2 জন মহিলা ছিল জেএমপি। প্রত্যেকটা আসামির রুমগুলাতে ভাঙচুর করে সকলকে বের করে দিয়ে লুটতরাজ, একদম এমন কোনো রুম নাই যে ভাঙচুর করা হয় নাই। তো এইটা কি এমন আন্দোলন আমার যুক্তিতে আসে। পরে শুনি গেট এক পর্যায়ে ভাঙ্গা লাইছে, তারা গেট এক পর্যায়ে ভাঙ্গা যত আসামি আছেন সব আসামিগো তালা খুললা মনে করেন ছাইড়া দিছে। এদের পরিকল্পিত হত্যা থেকে বাদ যায়নি ছোট্ট শিশু থেকে শিক্ষক, সাংবাদিক, সংখ্যালঘু আইনজীবী, সংস্কৃতি কর্মী, কেউই রক্ষা পায়নি। মানুষকে পা বেঁধে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হলো, গাছের ডালে ঝুলানো হলো লাশ। হত্যা করা হলো 3100 জনের উপর বেশি পুলিশকে, অসংখ্য সংখ্যালঘু সহ হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে। বিচারের বাণী নীরবে কাঁদে। আন্তর্জাতিক মানবাধিকার হাতে চুরি পরে, চোখে কালো চশমা দিয়ে শুধু চেয়ে চেয়ে দেখে, আর মানবাধিকার ভুলণ্ঠিত হয় না।
পূর্ণ ধর্মীয় উপাসনালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, আওয়ামী লীগের অসংখ্য কর্মীর ঘরবাড়ি। ছাই হল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সংসদ ভবন, টেলিভিশন ভবন, মেট্রো রেল, সেতু ভবন সহ অসংখ্য স্থাপনা সর্বগ্রাসী জঙ্গি আগুনের গ্রাসে। নেপালের সদ্য নিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দায়িত্ব নিয়েই যেখানে এই রকম সন্ত্রাসীদের বিচারের ঘোষণা দিল, আর বাংলাদেশে আন্তর্জাতিক দালাল জঙ্গি ইউনুস ক্ষমতা দখল করে ঘোষণা দিল এরা কোনো অপরাধী নয়, এরা জুলাই হিরো। এদের দেয়া হলো সম্পূর্ণ দায় মুক্তি, ইন্ডেমনিটি। জঙ্গি লালন, পোর্ট, করিডোর দিয়ে ছলা কলা শুরু হলো আজীবন ক্ষমতায় থাকার। হাই সেলুকাস, তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, ক্ষতিগ্রস্ত মানুষ ন্যায় বিচার চাইতেও পারবে না। দুর্ভাগ্য জাতির যে ইউনুসের রাষ্ট্রের কর ফাঁকি ও গ্রামীণ টেলিকমের শ্রমিকদের টাকা আত্মসাৎ করে লেবার কোর্টে 6 মাসের সাজা খাটার কথা, অথচ সে দেশীয় আন্তর্জাতিক ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে গেল রাষ্ট্রের দখলদার হয়ে। এই যে অ্যাসাইনমেন্ট নিয়ে আসলো, সাজানো গোছানো বাংলাদেশকে বানাবে আন্তর্জাতিক বাফার রাষ্ট্রে, ক্ষমতা নিয়েই একদিনের মধ্যে হয়ে গেল তার গায়েবী জামিন। হলো ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা প্রত্যাহার, ট্যাক্স ফাঁকি 666 কোটি টাকারও দায় মুক্তি, 1100 কোটি টাকার কর ফাঁকি মাপ। অবৈধভাবে ক্ষমতা দখল করেই শুরু হলো ব্যবসার সাম্রাজ্য। ম্যান পাওয়ার, ডিজিটাল ওয়ালেট, টেলিকম সব দখল। দেশ রক্তে জ্বলছে, আর ইউনুস বিলিয়নিয়ারের সাম্রাজ্যে বসে। নেপালে অপরাধীদের বিচার হয়, বাংলাদেশে অপরাধীরা হয় হিরো। ন্যায় বিচার কি একদিন ফিরবে এই বাংলায়? ইন্ডেমনিটি হয়তো অপরাধকে সাময়িক রক্ষা করে, কিন্তু ন্যায় বিচারকে রোধ করতে পারে না। ইতিহাস সাক্ষী।